রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো কাস্টমারদের টাকা রিফান্ড। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাস্টমারদের বই। আমার কাছে কিছু ছিল, আপডেট করার জন্য দিয়েছিল, তো আপডেট করে নিয়ে এসেছি। আজকে আপনাদের পরপর বলবো কাদের টাকা রিফান্ড এসছে, কাদের টাকা রিফান্ড আসেনি, কাদের আসবে না, এবং কাস্টমারদের কেমন ব্যবহার ছিল, এবং কিছু কাস্টমারের উত্তম ব্যবহার, এবং সমস্ত কোম্পানি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা সিএসপি আছে, বিশেষ করে ইউনিক সোশ্যাল ইকুয়ালিটি বলে একটা কোম্পানি আছে, তার আন্ডারে যে সমস্ত সিএসপি আছে আমাদের এলাকায়, তাদের উত্তম ব্যবহারগুলো আমরা আলোচনা এবং পর্যালোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা বলি, এখানে আমি একটা লিস্ট করেছি। লিস্টে যেটা লেখা আছে রিফান্ড, 8/4/2020 এক ব্যক্তির 2500 টাকা কেটে গিয়েছিল, সেই ব্যক্তির 20/4/2020 রিফান্ড এসছে, মানে গত 3 দিন আগে। এবং 7/4/2020 যেই ব্যক্তির টাকা কেটে গিয়েছিল সেই ব্যক্তির রিফান্ড এসছে 22/4/2020 5000 টাকা। এরপর একটা ব্যক্তির 9/4/2020 কেটেছিল 1500 টাকা, সেই ব্যক্তির এসছে 22/4/2020। আরো একজন ব্যক্তির 7/4/2020 কেটেছিল 500 টাকা, 22/4/2020 রিফান্ড চলে এসছে। এবং আরো একজনের 7/4/2020 10,000 টাকা কেটেছে, উনি আসেননি এখনো পর্যন্ত, আশা করছি উনারও 10,000 টাকা রিফান্ড হয়ে গেছে। কারণ হচ্ছে ওর পরের ডেট গুলোরও অলরেডি রিফান্ড হয়ে গেছে। আমার তার প্রুফ সমস্ত আছে। এই যে 4টে বই, আমি 4টে বইয়ের যে সমস্ত পেজে টাকা কেটেছে ওগুলো আমি স্ক্যান করে প্রুফ হিসাবে রাখবো, যে কাস্টমারদের টাকা যে রিফান্ড আসে সেগুলোর প্রুফ। কারণ পরবর্তীতে কোনো কাস্টমারদের টাকা যখন ফেসে যাবে তখন সেই প্রিন্ট আউটটা আমরা দেখাতে পারবো যে স্টেট ব্যাংকের টাকা ফেসেছিল এবং এসেছিল, সেগুলো আমরা দেখাতে পারবো। ঠিক আছে, তো এরপর বলি একটা বিষয়, কাস্টমারদের টাকা ফেসে গেলে আপনার অ্যাকাউন্টে যখন টাকা রিফান্ড আসবে আপনি বুঝবেন কি করে যে ওইটা কাস্টমারের ওই টাকাটাই যে রিফান্ড এসছে, বুঝবেন কি করে? এর জন্য আপনাদের দেখিয়ে দিই, আপনারা অতি সহজে বুঝতে পারবেন যদি ভালো করে লক্ষ্য করেন ট্রানজেকশনগুলি। আপনাদের বলেছিলাম আমি 7/4/2020, দেখুন 7/4/2020 হয়তো বোঝা যাবে না অতটা। এখানে 7/4/2020 দুটো ট্রানজেকশন হয়েছে 5000 করে। এই 5000 করে দুটো ট্রানজেকশনটা রিফান্ড এসছে 22/4/2020, মানে গতকাল যে রিফান্ডটা এসছে, রিফান্ডের ট্রানজেকশন রেফারেন্স নাম্বার দিয়ে 20040/ দিয়ে আরো অনেক রেফারেন্স নাম্বার দিয়েছে, দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে 7/4/2020 একটা ডেট দিয়েছে, মানে ট্রানজেকশন যেটা ক্রেডিট হয়েছে এখানে 5000 টাকা, সেখানে একেবারে ট্রানজেকশন আইডির শেষে একটা ডেট দেয়া থাকবে যে কোন ডেটের এই টাকাটা রিফান্ড হয়েছে, মানে যেই ডেটে আপনার কেটেছে এখানে ক্রেডিট হয়েছে, যে ওই ক্রেডিটের রেফারেন্সের শেষ দেখবেন 6টা অক্ষর বা 7টা অক্ষর, ওটা হচ্ছে যেই তারিখে কাস্টমারের টাকা ডেবিট হয়েছিল সেই ডেবিটের ডেটটা কিন্তু এখানে দেয়া থাকবে। এইভাবে আপনারা চিনতে পারবেন। প্রথমত তো ক্রেডিট, আপনি যেই অ্যামাউন্ট ডেবিট করেছেন সেই অ্যামাউন্টই সেম অ্যামাউন্ট ক্রেডিট হবে, প্লাস এখানে রিটার্ন লেখা থাকবে, প্লাস হচ্ছে যেই ডেটে কেটেছিল টাকাটা, যেই ডেটে আপনারা ইপিএস এর মাধ্যমে ভুলবশত টাকা কেটে গেছে, সেই ডেটটা একেবারে ওই ট্রানজেকশনের শেষে দেয়া থাকবে। হয়তো স্ল্যাশ দেয়া থাকবে না, যেমন এখানে লেখা আছে 070420, মানে হচ্ছে 7/4/2020। এটা যেভাবে দেখালাম ঠিক একইভাবে অন্য আরেকটা দেখাচ্ছি, এখানে 9/4/2020, এটার 9/4/2020। ঠিক আছে, তো এইভাবে 9/4/2020 রিফান্ড এসছে 22/4/2020। এখানেও সেই একই সিস্টেম, ট্রানজেকশন রেফারেন্স নাম্বার দিয়েছে, দেওয়ার পর একেবারে শেষে স্ল্যাশ দিয়ে দিয়েছে 9/4/2020 এবং টোটাল ব্যালেন্স দেখিয়ে দিয়েছে 613 টাকা। তো এই যে বিষয়টা, যে প্রত্যেকের ট্রানজেকশন যখন রিটার্ন আসছে যেই ডেটে কেটেছিল সেই ডেটের তারিখটা ট্রানজেকশনের শেষে বসে যাচ্ছে। তাহলে এইভাবে আপনারা যদি চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ওই টাকাটা আপনার কবেকার রিটার্ন এসছে। ঠিক আছে, এই হচ্ছে স্টেট ব্যাংকের মূল ফান্ডা, যে রিফান্ড গুলো আসছে, অলরেডি শুরু হয়ে গেছে, অনেক লোক তুলে নিয়েছে। এরপরে আমি যে দ্বিতীয় বিষয়টা বলবো বলেছি, লিখেছি এখানে কাস্টমারের ব্যবহার। আপনাদের সাথে কাস্টমার যে উত্তম ব্যবহার করেছে আমরা সকলেই জানি, আমার সাথেও কাস্টমার কি ব্যবহার করেছে আমি নিজে জানি,
এবং আমার রিটেলারদের সাথে যারা ব্যবহার করেছে সেগুলোও খবর আছে। একটা রিটেলারের ঘর ঘেরাও করে তাকে মারার মতো অবস্থা করেছে, যে তাকে মারবে এবং তাকে প্রশাসনের হাতে তুলে দেবে। এবং এমনও খবর আছে কিছু রিটেলারকে তো অলরেডি থানা থেকে এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তার লিগাল কোনো কারণ, ইলিগাল কোনো কারণ থাকতে পারে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু এরকম কেস হচ্ছে। তো এখানে বন্ধুরা যে বিষয়টা, কাস্টমার এসে সে তো বহুত পেরেশান করছে। এমনও কাস্টমার আছে, এই একটা বই দেখাচ্ছি আপনাকে, এই বই যার তার 2500 টাকা ফেসে গিয়েছিল। তো 2500 টাকা ফেসে গিয়েছিল, 3 বার এসে 500 500 4 বার এসেছে, একবার 500 আর একবার 500 আর একবার 300 একবার 200, এরকম করে 1500 টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার টাকা ঢুকে যায় অ্যাকাউন্টে 20 তারিখ। 20 তারিখে টাকা ঢুকে যাওয়ার পর 21 তারিখে সে টাকা তুলে নেয় 2000 টাকা, 99 টাকা করে দুবার রিচার্জ করে নেয় জিওতে, মানে তার ফোন পে আছে। এবং তারপরে আজকে তাকে ফোন করতে সে অস্বীকারই করে দিল যে টাকা ঢোকেনি। তো তারপর আমি যখন বললাম পাসবুক আমি আপডেট করেছি, তখন সে স্বীকার করলো। সে বললো তুমি তো আমাকে ফোন করে বলবে। এরকম একটা বিষয় যে কাস্টমারের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমার কাছ থেকে অলরেডি অ্যাডভান্স টাকা নিয়ে আছে, তারপরে সে বলতেছে যে আমি তাকে ফোন করে বলবো। কাস্টমারের ব্যবহারটা বুঝুন। 3 দিন এসে আমার ভরা কাস্টমার, যেখানে 200 কাস্টমার দাঁড়িয়ে আছে, সেই জায়গাতে 3 দিন এসে এই কাস্টমার বিরক্ত করে করে আমাদের টাকা নিয়ে এসছে। এমনকি একদিন অন্য লোক ধরে নিয়ে এসছে যে কিভাবে একে সাহায্য করা যায়। তারপর আমাকে থ্রেটিং দিয়ে গেছে শেষ দিনে যে তোমাকে আমি দেখে নেবো, এই ভাষায় বলছে দেখে নেবো। তারপর টাকা আসতে সে ওই টাকা আমার ইউজ করে নিল। ওই টাকাটা তো আমার, কারণ আমি তোকে ক্যাশ অলরেডি দিয়ে দিয়েছি। সেই টাকা সে ইউজ করে নিয়েছে। নেওয়ার পরে এখনো মানতেই চায় না। যদি আমি না ফোন করতাম হয়তো ভাবতো যে এ বুঝতেই পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কাস্টমারের ব্যবহার। উত্তম ব্যবহারের কথাও বলবো। কাস্টমারের উত্তম ব্যবহার হলো, গতকাল আমি যখন টাকা তুলছিলাম সেই সময় একটা কাস্টমারের টাকা তুলে দিলাম, এবং সেই কাস্টমারটা টাকা তোলার পর আমার হাতে 20 টাকা দিল। আমি বললাম কেন 20 টাকা? বললো বাবা তুমি যা কাজ করেছো আমি তো ভেবে পাইনি, এত ভালো কাজ করেছো যে আমি 20 টাকা নয় আরো কিছু টাকা দেবো। আমি বললাম না, আপনার 20 টাকা নিতে পারবো না। সে কিন্তু জোর করে আমার হাতে 20 টাকা দিল, আমি নিলাম না, শেষে রিফান্ড দিলাম। এবং আমি তাকে এইটাও বললাম যে আপনার এই কথাটা আমি পরবর্তী ভিডিওতে করে আপনাকে দেবো, যে আপনি যে 20 টাকা আমাকে এক্সট্রা খুশি হয়ে দিচ্ছেন, এই কথাটা আমি ভিডিওতে উল্লেখ করবো, তাই উল্লেখ করলাম। ঠিক আছে, আরো একটা লোক সে 50 টাকা আমাকে খুশি হয়ে দিচ্ছে। কেন? তাকে ব্যাংকে লাইন দিতে হলো না, সে আমাদের সিএসপি থেকে টাকা পেল, এই খুশিতে সে 50 টাকা আমাকে দিতে রাজি হয়েছে। তাহলে 20-50 এরকম করে কাস্টমারের উত্তম ব্যবহার আছে। যেমন খারাপ ব্যবহারের কাস্টমার আছে, সেরকম উত্তম ব্যবহারেরও কাস্টমার আছে। তাহলে এই দুটো বিষয় বললাম। এরপর বলছি সিএসপি, ইউনিক সোশ্যাল ইকুয়ালিটি ইউজ বলে যে সিএসপি আছে, তার আন্ডারে যত সিএসপি অপারেটর আছে, সিএসপি অপারেটরদের ব্যবহার কি, এটা আমি চাচ্ছি যে রাষ্ট্রব্যাপী এই ভিডিওটা প্রচার হোক এবং শেয়ার হোক। কি সিএসপিরা বলছে আপনার টাকা অমুক ব্যক্তি ঝেড়ে দিয়েছে। এই যে কথাটা, আপনার টাকা অমুক ব্যক্তি ঝেড়ে দিয়েছে, তো বন্ধু এই যে টাকাগুলো রিফান্ড এসছে, এবার কি হবে? সিএসপির যারা অপারেটর তাদেরকে বলছে আপনারা সাবধান হয়ে যান, মুখ সামলান আপনারা। এই যে টাকাগুলো রিফান্ড এসে গেছে আজকের ডেটে, এইগুলো নিয়ে আপনার কাছে যদি এখন যায় আর আপনার দোকানে হামলা করি আমরা, তখন কি হবে আপনার? আপনি কিভাবে বললেন আপনার টাকা ঝেড়ে দিয়েছে? যদি ঝেড়েই দেয় তাহলে রিফান্ড আসলো কিভাবে? আপনি এই ইপিএস সম্বন্ধে জানেননি, আপনি কাজ ছেড়ে দেন, আপনি জরির কাজ করুন, আপনি কোদাল চালান, আপনি অনলাইনের কাজ করবেন, এই যোগ্যতা তো আপনার হয়নি। যদি অনলাইনের কাজ করেন তাহলে তো আপনার এই যোগ্যতা হওয়া উচিত ছিল যে ট্রানজেকশন ফেল হলে ওই ট্রানজেকশন 7 থেকে 15 ব্যাংক ওয়ার্কিং ডের মধ্যে রিটার্ন আসে, এটা তো আপনাকে জানা উচিত ছিল। আপনি কিভাবে তাকে বললেন যে আপনার টাকা ঝেড়ে দিয়েছে অমুক ব্যক্তি? এরকম একটা দুটো নয়, একাধিক রিপোর্ট আছে, সারা পশ্চিম বাংলা ব্যাপী এর রিপোর্ট আছে, এবং ইউনিক সোশ্যাল ইকুয়ালিটি ইউজের লোকেরাই এটা করছে। এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে কোম্পানি। আজ পর্যন্ত যত কোম্পানিতে টাকা আটকেছে, আমার এতে দৃষ্টিতে কোনো কোম্পানি আজ পর্যন্ত টাকা আটকে রাখেনি। পেনিয়ারওয়ার কোম্পানিতে যত টাকা আটকেছে রিফান্ড এসছে, আরএনএফআই এর যত টাকা আটকেছে রিফান্ড এসছে, আইসিপি ডিজিটাল টেকনোলজির টাকা রিফান্ড এসছে। ঠিক আছে, এরকম যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি টাকা কিন্তু মানে তাদের ওখানে আটকায়নি, ফিনো পেমেন্ট ব্যাংক টাকা আটকায়নি। যেগুলো আটকেছে
সব অনলাইনে এইপিএস এর সার্ভারে আটকেছে এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সার্ভারে আটকেছে। 24 ঘন্টার মধ্যে তারা ব্যাংকের লেজারে ট্রান্সফার করেছে। ব্যাংকের লেজারে এসে পড়েছিল কারণ ব্যাংকের সার্ভার এখন ব্যাংক এখন ঠিকঠাক কাজ করতে পারছে না, কারণ তাদের স্টাফ আসছে না, তাদের ঠিক মতো মানে পরিষেবা দিতে পারছে না কাস্টমারদের। প্রচুর কাস্টমার, হিউজ কাস্টমার এসে ঝামেলা করছে, যার কারণে তারা ঠিকঠাক টাইমে ওগুলো আপলোড দিতে পারেনি, যার কারণে টাকাগুলো আসতে দেরি হয়েছে। তো প্রত্যেকেরই এসবিআই যাদের টাকা কেটেছে 7 থেকে 15 ব্যাংক ওয়ার্কিং ডের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকমই আমার কাছে রিপোর্ট আছে। আমার কাছে অলরেডি এই 4টে বই দেখাচ্ছি, 4টে বইতেই কিন্তু টাকা রিফান্ড এসছে। একটা এসছে 5000, একটা এসছে 1500, আর একটা এসছে 500, আর একটা এসছে 2500 এবং আর একটা 10,000 আছে, সেও একই ডেটে হয়েছে, মানে সেম ডেটে নিশ্চয়ই এসে গেছে। তাহলে এই হচ্ছে বিষয়। তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ভিডিওটি যাতে প্রত্যেকটা সিএসপি, যারা স্টেট ব্যাংকের সিএসপি নিয়ে আছে তাদের কাছে পৌঁছে যায় এবং যারা স্টেট ব্যাংকের সিএসপি পরিচালনা করছে তাদের কাছেও পৌঁছায়, যে তারা যেন তাদের সিএসপি অপারেটরদের সাবধান করে দেয়। নাহলে একদিন এই সমস্ত এইপিএস যারা অপারেটর আছে এরাই কিন্তু গিয়ে ওদের সিএসপি গুলো বন্ধ করে দিয়ে আসবে, কারণ তাদের ব্যবহার একদম ঠিক নেই। এইপিএস এর সার্ভারে ইস্যু হয় এবং এইপিএস এর সার্ভারে যে টাকা ফেল হয় এটা সারা ভারত জানে। শুধুমাত্র অস্বীকার করছে যারা সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট নিয়ে বসে আছে এসবিআর, তারা অস্বীকার করছে না আব্দুর রহিম মেরে দিয়েছে, না আব্বাস মেরে দিয়েছে, না মেসবাউদ্দিন সাহেব মেরে দিয়েছে, বিভিন্ন লোক মেরে দিয়েছে। টাকা সব মারার জন্য বসেছে সিসিটিভি ক্যামেরা নিয়ে। পাক্কা চিটিংবাজি কথা হচ্ছে এগুলো। সিসিটিভি ক্যামেরা লাগে, 6টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার দোকানে। টাকা যদি আমরা মেরে দেবো তাহলে সিসিটিভি ক্যামেরা কি জন্য লাগাবো? আজ পর্যন্ত পৃথিবীর কোন চোর সিসিটিভি ক্যামেরা লাগায়নি, তো আব্দুর রহিমের মতো চোর কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে? এর মানে বুঝতে হবে চোরেরা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকেনি। এখানে আমাদের এখানে সাইকেল চুরি হয়ে গেলে, সামান্য একটা ব্যাগ চুরি হয়ে গেলে সেগুলো আমরা সিসিটিভি দ্বারা শনাক্ত করি, আর সেই জায়গায় বলছে সিসিটিভি ক্যামেরা লাগে, 6টা সিসিটিভি ক্যামেরা লাগে নাকি 10,000 টাকা মেরে দিচ্ছে, আর 5,000 টাকা মেরে দিচ্ছে, এরকম বদনাম উঠছে। তাহলে কাস্টমারদের ব্যবহার উত্তম হতে হবে। আমাদের ব্যবহার এখনো পর্যন্ত কোনো কাস্টমারের প্রতি খারাপ যায়নি, কারণ যে সমস্ত কাস্টমার পেরেশান করেছে এই সমস্ত কাস্টমারদের কিন্তু প্রত্যেককে টাকা দেয়া আছে। এদের বই এমনি রেখে দিইনি, এরা প্রত্যেকে টাকা আমার থেকে অলরেডি নিয়ে নিয়েছে, তারপরে টাকা ঢুকে যেতে নিয়ে বাজার করে খেয়েও নিয়েছে। কি বলবেন, কাস্টমারদের সেবা দেওয়াটাও যেন এখন একটা পাপ বলে মনে হচ্ছে। তাই বন্ধুরা সাবধানে কাজ করবেন এবং আপনাদের অনুরোধ করছি যারা কাজ করবেন অবশ্যই একটা খাতা মেনটেন করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, লেজার বুক বলে এটাকে, এই যে লেজার বুক বাজারে কিনতে পাওয়া যায়। তো এইভাবে প্রত্যেকেই কিন্তু খাতা মেনটেন করবেন। কখন কাজ হচ্ছে, কাস্টমারের নাম, ডেট, সিরিয়াল নাম্বার, কত টাকা, কোন কোম্পানি দিয়ে আপনি কাজ করছেন, রেফারেন্স নাম্বার, সই, এই ইপিএস টাইপ লিখবেন এবং কত ব্যালেন্স রইল এবং পেড না পেন্ডিং, টোটাল জিনিসটা কিন্তু এতে আমরা এন্ট্রি করছি। এবং সে যদি সই করতে পারে সই এবং টিপ করতে পারে টিপ, তাহলে কি হবে, সে কোন দিনে এসে টাকা আপনার কাছে উইথড্রল করেছে সেটা আপনি অতি সহজে খুঁজে পাবেন। কোনো যদি ইস্যু হয় যে তার টাকা ওঠেনি, ওটাও ওতে লিখতে হবে এবং তাকে সই করিয়ে নিতে হবে। তাহলে কি হবে, আপনার টোটাল সারাদিনে কি ট্রানজেকশন করেছেন, কি ট্রানজেকশন ফেল হয়েছে ওতে থাকবে। নাহলে সে কিন্তু যে কোনো টাইমে এসে আপনাকে কিন্তু হামলা করতে পারে, অথচ সে ট্রানজেকশনই করেনি। কারণ এখন এইপিএস সার্ভিসটা প্রত্যেক বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, যে কেউ করতে পারছে। তাহলে আপনি যখন এইপিএস এর কাজ করছেন অন্য জায়গায় টাকা ফাঁসিয়ে এসে কিন্তু আপনাকে এসে ফাঁসাবে। এরকম অলরেডি আমাদের কাছে হয়েছে, সে অন্য জায়গায় টাকা তুলে ফাঁসিয়ে এসে আমার কাছে বলছে টাকা তুলবো। আমি কি করলাম, আগেও ব্যালেন্স চেক করলাম, ব্যালেন্স চেক করে দেখলাম টাকাই নেই। বললো সে তো ছিল, আমি বলি কোথায় গিয়েছিল, বললো হ্যাঁ। তাহলে এই যে বিষয়টা, যে অলরেডি সে অন্য জায়গায় টাকা এসবিআই ফাঁসিয়ে এসে আমার কাছে টাকা তুলতে আসছে, তাহলে আপনারাও এতে পড়বেন, আপনারাও এই সমস্যার সম্মুখীন হবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, আপনার মোবাইলের নেটওয়ার্ক কানেক্টিভিটি, আপনার কম্পিউটারের নেটওয়ার্ক কানেক্টিভিটি অবশ্যই সঠিক হতে হবে এবং স্পিড হতে হবে, তবে আপনি বাঁচবেন। নাহলে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক ট্রানজেকশন ফেল হয়। আরো একটা বিষয়, আপনারা কাস্টমারের মোবাইল নাম্বার ইউজ করবেন। আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দেন, একটা দুটো নয়, মানে একাধিক। প্রচুর পরিমাণ রিটেলার আছে যারা শুধুমাত্র নিজেদের মোবাইল নাম্বার ইউজ করে। কাস্টমারের যখন টাকা তুলবেন কাস্টমারের মোবাইল নাম্বার ইউজ করবেন, এতে করে তাকে ট্র্যাক করা সহজ হবে, হিস্টোরি বার করা সহজ হবে, শনাক্ত বার করা সহজ হবে। তাহলে আপনারা এগুলো মাথায় রেখে কাজ করবেন,
তাহলে দেখবেন আপনারা কাস্টমারকে ভালো পরিষেবা দিতে পারছেন, কাস্টমারও আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। এবং সবশেষে বলি, আপনাদেরকে এর আগেও বলেছি, এই যে জিনিসটা অবশ্যই মেনটেন করবেন। এতে যেটা লেখা আছে, সমস্ত ব্যাংকিং গ্রাহকদের উদ্দেশ্যে টাকা তুলতে গিয়ে লিঙ্ক সমস্যার কারণে কোনোভাবে ট্রানজেকশন ফেল হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে তাহলে ভয় পাবেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7 থেকে 15 ব্যাংক কার্যকরী দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না, কারণ এটা সার্ভারের ব্যাপার, রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস। এই যে জিনিসটা, এটা কিন্তু বড় ওষুধ, কাস্টমার তাড়াবার বড় ওষুধ এটা। আপনারা এই ওষুধ ব্যবহার করবেন, দেখবেন রোগই হবে না। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আত্মরক্ষার আসল উপায় হলো আক্রমণ করা। আপনাদেরও আক্রমণ করা শিখতে হবে। কাস্টমার যাতে কম আসে এই চেষ্টা করতে হবে, বেশি আসার চেষ্টা করলে ফাঁসবেন। এই যে জিনিসটা, এটা হচ্ছে কাস্টমার কমাবার ওষুধ। আমি লাগিয়ে রেখেছি, এটা তাবিজও মনে করতে পারেন। তাবিজ লাগিয়ে রাখলে নাকি ভূত আসে না, এটা আমরা ভূত তাড়াবার জন্য লাগিয়েছি। যেই কাস্টমাররা এসে আপনার দোকানে হামলা করছে তাদের জন্য এই ওষুধটা বাঁটা আছে। এইটা পড়ানোর পরে আমি দেখেছি 100টায় 10টা কাস্টমার পালিয়ে যায়। আমি তাদেরকে বলি নমস্কার, আসসালামু আলাইকুম, আসুন। কেন? ওই কাস্টমাররাই এসে আপনার দোকানে হামলা করবে। এইগুলো মেনটেন করবেন। এটা লেখা থাকলে এবং এটা যদি পড়িয়ে তারপর তার সাক্ষী নিয়ে আপনি টাকা তোলেন, তার টাকা ফাঁসলে আপনি দায়ী নয়। এবং কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, কাস্টমারদের টাকা ফেসে গেলে এটিএম এ, যেমন কাস্টমাররা এটিএম উঠে ব্যাংকে গিয়ে না কমপ্লেন করে, কাস্টমার গিয়ে ব্যাংকে কমপ্লেন করে। এটা দুনিয়ার নিয়ম, এটা সব সময় সবাই জানে। সেই রকম আমরা হচ্ছে একটা আধার এটিএম, আধার এটিএম, যারা এইপিএস এ টাকা তুলি। তাহলে আমরা কেন উঠে গিয়ে কমপ্লেন করব ব্যাংকে? তাদের এটিএম হচ্ছে, তাদের এটিএম কার্ড বুঝতে হবে, আর আমাদের হচ্ছে হাতের ছাপ দিতে হবে। দুটো জিনিস কিন্তু একই, দুটোই এটিএম। তাহলে এটিএম মেশিন যেমন উঠে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে বলেন, দাদা আপনার এই ব্যক্তির টাকা আটকে গেছে, একটু ফেরত দিয়ে দেবেন, আর কিছু ধার দেবেন এখন, কারণ 5,000 টাকা আটকে গেছে, 500 টাকা ধার দেন, এরকম বলেন। সেম সিস্টেমে যারা সিএসপি বা যারা এইপিএস ট্রানজেকশন করেন, এরা হচ্ছে এটিএম। এটা হচ্ছে এটিএম, মিনি এটিএম। তো এই এটিএম এর মাধ্যমে যে টাকাগুলো ফাঁসবে, কাস্টমারকে নিজেকে গিয়ে ব্যাংকে চার্জ ব্যাক ফর্ম জমা করতে হবে। ম্যাক্সিমাম আমরা ফর্মটা দিতে পারি, তাও ওর পয়সা নিয়ে নেব। কেন? আমরা এটিএম এর মতোই সার্ভিস দিচ্ছি। এটিএম এও আপনার যখন টাকা ফেসে যায়, আপনাকে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে ব্যাংকে জমা দিতে হয়। এখানেও সেম সিস্টেম। আপনার যদি টাকা ফেসে যায়, আপনাকে ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে হবে, ব্যাংকের লেজার থেকে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, এটা রিজার্ভ ব্যাংক বলেছে, আমরা নয়। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে এই এইপিএস কেন্দ্রিক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এইপিএস কেন্দ্রিক, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সমস্যা কেন্দ্রিক আমি আরো অন্যান্য ভিডিও নতুন নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ।